আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। জর্ডানে হামলায় 10টি MQ-9 ড্রোন ধ্বংস ও মার্কিন সেনা হতাহতে ইরানের দাবি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, ইরান অভিযানে 500 মার্কিন সেনা আহত, এপির প্রতিবেদন। মার্কিন সেনাবাহিনী ডিজিটাল চোখ অন্ধ করে দিয়েছে IRGC। হুথিদের নৌ অবরোধ, মার্কিন, ইসরায়েল ও সৌদি সংশ্লিষ্ট জাহাজকে সতর্ক করল EU। ইরান যুদ্ধে $37.5 বিলিয়ন খরচ, যুক্তরাষ্ট্রে বাড়ছে বিতর্ক। সময় নষ্ট করবেন না, ওইসব ভিডিও দেখার সময় নেই শিক্ষার্থীদের উপর পুলিশি বর্বরতার মামলায় ভারতের প্রধান বিচারপতি। আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি, বৈঠকের প্রস্তাব নাকচ করে মোদির মন্ত্রীদের জনতার আদালতে আসতে বলল ককরোচ জনতা পার্টি। এক রাতে মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য। সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প। এবার বিস্তারিত। জর্ডানে হামলায় 10টি MQ-9 ড্রোন ধ্বংস ও মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা জর্ডানে প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে অবস্থিত F-15 যুদ্ধবিমান, ড্রোন প্রস্তুতকারক অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ড্রোন প্রস্তুতকারক স্থাপনায় এই হামলায় 8টি নতুন MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে এবং আরও 2টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, হেলিকপ্টার সংরক্ষণাগারে হামলায় যুক্তরাষ্ট্রের 2টি ভারী হেলিকপ্টার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলায় মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, ইরান অভিযানে 500 মার্কিন সেনা আহত, এপি প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে 500 জনের বেশি মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। এপির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আহত সেনার সংখ্যা পেন্টাগনের প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবের চেয়েও বেশি। প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন এতদিন সরকারিভাবে 482 জন মার্কিন সেনা আহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র এপিকে জানিয়েছে, প্রকৃত আহতের সংখ্যা ইতোমধ্যে 500 ছাড়িয়ে গেছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর নতুন কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে অবস্থানরত প্রায় 50,000 মার্কিন সেনার নিরাপত্তা নিশ্চিত করা ওয়াশিংটনের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা এবং সম্ভাব্য সংঘাতের বিস্তার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে আহত সেনার সংখ্যা 500 ছড়ানোর বিষয়ে এপির প্রতিবেদনে পরও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো অতিরিক্ত মন্তব্য পাওয়া যায়নি। সূত্র তাস। মার্কিন সেনাবাহিনী ডিজিটাল চোখ অন্ধ করে দিয়েছে IRGC। ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, নাসর-2 অভিযানের 24তম তীব্র আক্রমণে বাহরাইনে অবস্থিত আমাজনের কেন্দ্রীয় তথ্য ভান্ডার অবকাঠামো ধ্বংস হয়েছে। এটি মার্কিন সেনাবাহিনীর ডিজিটাল চোখ হিসেবেও পরিচিত। এটি তথ্য আদান প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ME সাউথ মান নামে পরিচিত আমাজনের ক্লাউড অঞ্চলটি মধ্যপ্রাচ্যে কোম্পানিটির প্রথম কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা 2019 সালে চালু হয়। এতে আরও দাবি করা হয়, বাহরাইনে অবস্থিত আমাজনের এই স্থাপনাটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তথ্য প্রক্রিয়াকরণের প্রধান কেন্দ্র এবং কার্যত তাদের তথ্য ব্যবস্থার মূল অবকাঠামো হিসেবে কাজ করে। প্রতিবেদন অনুযায়ী আমাজন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের যৌথ যুদ্ধ পরিচালনা ক্লাউড সক্ষমতা প্রকল্পের 4টি প্রধান ঠিকাদার প্রতিষ্ঠানের একটি। প্রায় $9 বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে পেন্টাগন ক্লাউড কম্পিউটিং, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি বিভিন্ন সামরিক অভিযান ও আঞ্চলিক ঘাঁটিতে ব্যবহার করতে পারে। হুথিদের নৌ অবরোধ, মার্কিন, ইসরায়েল ও সৌদি সংশ্লিষ্ট জাহাজকে সতর্ক করল EU। লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনের হুথিদের হামলার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোকে এই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে EU। নৌবাহিনী মিশন আসপাইডস
জাহাজ চলাচল শিল্পের জারি করা পরামর্শে বলা হয়েছে, হুমকির মাত্রা না কমা পর্যন্ত ইসরায়েলি, মার্কিন কিংবা সৌদি স্বার্থের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সংস্থাটি আরও উল্লেখ করে যে এই তিনটি দেশের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, গত রোববার ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে এক নৌ অবরোধ বাস্তবায়নের ঘোষণা দেয়। তাদের দাবি, সৌদি আরব কর্তৃক ইয়েমেনের আরোপিত অবরোধ এবং সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হুথিদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের বাণিজ্যিক জাহাজ ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে রিয়াদ। ইরান যুদ্ধে $37.5 বিলিয়ন খরচ, যুক্তরাষ্ট্রে বাড়ছে বিতর্ক। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিনেটর অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে এ তথ্য জানান। হেগসেথ বলেন, সর্বশেষ প্রকাশিত হিসেবের তুলনায় যুদ্ধের ব্যয় প্রায় $8 বিলিয়ন বেড়েছে। তিনি জানান, এই হিসেবের মধ্যে চলতি অর্থ বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের বিরুদ্ধে চলতি মাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর এই প্রথম কংগ্রেসের আইন প্রণেতাদের সামনে হাজির হয়ে যুদ্ধের ব্যয় নিয়ে ব্যাখ্যা দেন প্রতিরক্ষা মন্ত্রী। শুনানিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জ্যান কেইন। শুনানিতে কয়েকজন সিনেটর যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়, এর অর্থনৈতিক প্রভাব এবং সামরিক কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচকদের মতে, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের উপর আর্থিক চাপ আরও বাড়তে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ পরিচালনা ও আগামী কয়েক মাসের সম্ভাব্য সামরিক ব্যয় বিবেচনায় নিয়ে $37.5 বিলিয়ন এই হিসাব নির্ধারণ করা হয়েছে। এত বিশাল ক্ষতির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। সময় নষ্ট করবেন না, এইসব ভিডিও দেখার সময় নেই। শিক্ষার্থীদের উপর পুলিশি বর্বরতার মামলায় ভারতের প্রধান বিচারপতি। ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর লাঠিচার্জ নিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলা দেশের প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান এক আইনজীবী। তবে তা শুনতে অস্বীকার করে দেশটির সর্বোচ্চ আদালত। আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমাদের সময় নষ্ট করবেন না, নিজের সময় নষ্ট করবেন না। ওই আইনজীবী আদালতকে বলেন, জনগণের স্বার্থে আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছেন, নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ করছেন। তাকে মাঝপথে থামিয়ে দেশটির প্রধান বিচারপতি বলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর ওই আইনজীবী কিছু ভিডিও দেখিয়ে পুলিশি নির্যাতনের প্রমাণ দিতে চেয়েছিলেন। তবে প্রধান বিচারপতি বলেন, আমাদের সময় নেই, আমরা কোনো ভিডিও দেখতে পারবো না। মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই মর্মে কোনো জরুরি শুনানি করতে রাজি হননি। পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দায়ের মামলা সম্পর্কে দিল্লি হাইকোর্ট বলে দেয়, এসবের মধ্যে আদালতকে টেনে আনবেন না। শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি ও এর সমর্থকরা। এই প্রধান বিচারপতি সূর্যকান্তের করা একটি মন্তব্য থেকেই জন্ম হয় ককরোচ জনতা পার্টির। দেশের বেকার যুব সম্প্রদায়কে তেলাপোকা হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি, বৈঠকের প্রস্তাব নাকচ করে মোদীর মন্ত্রীদের জনতার আদালতে আসতে বলল বিজেপি। বুধবার ভারতের রাজধানী দিল্লির আন্দোলন ও সংসদীয় রাজনীতিতে চরম নাটকীয়তার সৃষ্টি হয়েছে। নিউ ইউজি প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সাম্প্রতিক পুলিশি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির জাতীয় রাজধানী। একদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নড্ডার বাসভবনে আলোচনার আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি। অন্যদিকে সংসদ ভবনের ভেতরে ও বাইরে কালো পোশাক পরে একজোট হয়ে প্রবল প্রতিবাদ জানিয়েছেন বিরোধী শিবিরের সংসদ সদস্যরা। বুধবার সকালে কেন্দ্রীয় পুলিশের মারফত সিজেপি নেতৃত্বকে জানানো হয় জেপি নড্ডার বাসভবনে তাদের আলোচনার জন্য ডাকা হয়েছে। তবে এই প্রস্তাব এক বাক্যে খারিজ করে দিয়েছে সিজেপির মুখপাত্র এবং বিশিষ্ট আন্দোলনকারী সৌরভ দাস। যন্তর মন্তরে অবস্থানরত হাজার হাজার বিক্ষোভকারীদের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বন্ধ ঘরের দরজার পেছনে বা কোনো মন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আলোচনা হবে না। সৌরভ দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের আবারও ওর বাড়িতে ডেকে পাঠানো হয়েছিল, আমরা তো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি। এখানে জনতার আদালত বসেছে, মন্ত্রীদের যদি কথা বলতে হয় তবে সাধারণ মানুষের কাছেই তাদের আসতে হবে। তিনি আরো জানান, সরকারের যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকে তবে তারা যন্তর মন্তরের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি আছেন। তবে সরকার যদি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার সদিচ্ছা দেখায় তবেই আলোচনা সম্ভব।
সৌরভ দাসের কথাই আমাদের সময় অত্যন্ত মূল্যবান। হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছেন। আন্দোলন পরিচালনা করার দায়িত্ব আমাদের। কেবল লোক দেখানো বা অর্থহীন আলোচনার জন্য আমাদের ডাকার কোনো মানে হয় না। 22 জুলাই ভোররাত 3টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মহাকাশ থেকে তোলা এক ছবিতে দেখা যায় অবিশ্বাস্য দৃশ্য। পৃথিবীর মানচিত্র থেকে যেন উধাও হয়ে গেছে বিশাল আকৃতির এই দেশ, কারণ গোটা ভারত তখন মেঘের চাদরে ঢাকা। বিষুবরেখা থেকে 36,000 কিলোমিটার উপরে থাকা স্যাটেলাইটে ধরা পড়ে অদ্ভুত এই দৃশ্য। ভারতের আবহাওয়া দপ্তর এবং ইসরোর স্যাটেলাইট ইনস্ট্যান্ট 3DR ও ইনস্যাট 3DS এ পাঠানো ছবি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। রাত 2টা থেকে 3:30টার মধ্যে তোলা এসব ছবিতে দেখা যায় দেশটির প্রায় 95% এলাকা জুড়ে মেঘের বিশাল আস্তরণ ছড়িয়ে পড়েছে। স্যাটেলাইটের থার্মাল ইনফ্রারেড ফ্রেমে দেখা গেছে বক্রাকৃতির এক বিশাল মেঘমালা। বঙ্গোপসাগর থেকে শুরু হয়ে উড়িষ্যা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ অতিক্রম করে এটি বিস্তৃত হয়েছে। এরপর গুজরাট হয়ে তা আরব সাগরের দিকে ধাবিত হয়। একমাত্র রাজস্থান ও কচ্ছের কিছুটা অংশ ফাঁকা ছিল। স্যাটেলাইট জলীয় বাষ্পের ছবি পরীক্ষা করে আবহাওয়াবিদরা জানিয়েছেন পরিবেশ আর্দ্রতায় পুরো পরিপূর্ণ। এর ফলে আকাশে মেঘের স্থায়িত্ব কয়েক ঘন্টার বদলে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মহাকাশ থেকে দেখা গেছে মেঘের উপরের ভাগের তাপমাত্রা নেমে এসেছে -60 থেকে -80 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদদের মতে মেঘের উপরের অংশ যত বেশি ঠান্ডা হবে, বৃষ্টি তত ভারী হবে। এ ধরনের মেঘ আকাশ থেকে প্রায় 12 থেকে 16 কিলোমিটার উঁচুতে অবস্থান করে। এর মধ্যে দেশটির বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। এর মধ্যে মেঘালয়ের উইলিয়ামনগরে 37 সেন্টিমিটার এবং উত্তরাখণ্ডের সামাই 22 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অনুমোদিত চুক্তির শর্ত অনুসারে সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে এবং আগামী 30 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র সৌদিকে পরমাণু শক্তি সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি উপকরণ সরবরাহ করবে, পরামর্শ সহায়তা দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব প্রদান করবে কয়েক হাজার কোটি ডলার। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী কয়েকদিন পরেই চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে উত্থাপন করা হবে এবং কংগ্রেসের দুই কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাশ হলে সেটি কার্যকর করা হবে। কংগ্রেসের চুক্তির খসড়ার সঙ্গে 123 এগ্রিমেন্ট নামের একটি নথিও পাঠানো হবে। সেই নথিটি বিদেশি রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের পরমাণু সহযোগিতার সঙ্গে সম্পর্কিত। এই চুক্তিটি কার্যকর হলে স্বাভাবিকভাবেই সৌদির পরমাণু শক্তি এবং বেসামরিক পরমাণু কর্মসূচিতে বিনিয়োগের দুয়ার মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত হবে। ট্রাম্পের অনুমোদিত চুক্তিতে গোল্ড স্ট্যান্ডার্ড নীতি অন্তর্ভুক্ত নেই। সৌদি আরব যদি চায় তাহলে এই চুক্তির মধ্যে থেকেই পরমাণু বিশুদ্ধকরণ এবং খরচ হওয়া পরমাণু জ্বালানির পূর্ণ প্রক্রিয়াকরণ কার্যক্রম চালু রাখতে পারবে। এছাড়া এই চুক্তিতে অতিরিক্ত প্রোটোকল নীতিও এড়িয়ে যাওয়া হয়েছে। অতিরিক্ত প্রোটোকল হলো এমন একটি নীতি যার আওতায় জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি যে কোনো সময় যে কোনো দেশের পরমাণু প্রকল্পের কর্মসূচি পরিদর্শন করতে পারবে। যে কোনো দেশের বেসামরিক পরমাণু প্রকল্প চুক্তিতে অতিরিক্ত বা অ্যাডিশনাল প্রোটোকলের অন্তর্ভুক্তি প্রায় অপরিহার্য। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জর্ডানে হামলায় 10টি MQ-9 ড্রোন ধ্বংস ও মার্কিন সেনা হতাহতে ইরানের দাবি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, ইরান অভিযানে 500 মার্কিন সেনা আহত, এপির প্রতিবেদন। মার্কিন সেনাবাহিনী ডিজিটাল চোখ অন্ধ করে দিয়েছে IRGC। হুথিদের নৌ অবরোধ, মার্কিন, ইসরায়েল ও সৌদি সংশ্লিষ্ট জাহাজকে সতর্ক করল EU। ইরান যুদ্ধে 37.5 বিলিয়ন ডলার খরচ, যুক্তরাষ্ট্রে বাড়ছে বিতর্ক। সময় নষ্ট করবেন না, ওইসব ভিডিও দেখার সময় নেই শিক্ষার্থীদের উপর পুলিশি বর্বরতার মামলায় ভারতের প্রধান বিচারপতি। আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি, বৈঠকের প্রস্তাব নাকচ করে মোদির মন্ত্রীদের জনতার আদালতে আসতে বলল ককরোচ জনতা পার্টি। এক রাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য। সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।